আজকের নাটক সমুদ্রের ঢেউ। রচনা আব্দুল আজিজ, প্রযোজনা মনি আজিজ, নাট্যানুষ্ঠান সমুদ্রের ঢেউ। অসম্ভব না, এটা কিছুতেই হতে পারে না। কি হতে পারে না? ওই যে তুমি যা বললে। কি বললাম? এই বললে আবার এই ভুলে গেলে। আরে কি বললাম আর কি ভুলে গেলাম, তাকে একবার দয়া করে বলবে না? সারাক্ষণ হেয়ালি করে। ওই দেখো, যেমন একটা কথা জানতে চাইলাম আর অমনি তা হেয়ালি হয়ে গেল, তাই না? তোমার আসল কথার চেয়ে কিন্তু সুদ বেশি হয়ে যাচ্ছে, কাবুলিওয়ালাদের মতো। কাবুলিওয়ালার যুগ কবেই হয়েছে বাসি, বুঝলে সাহেব? তাহলে এ প্রসঙ্গ থাক, আসল প্রসঙ্গে আসা যাক। হ্যাঁ, তাই এসো। আসতে তো চাই, কিন্তু যেভাবে প্রথমেই আমার কথার প্রতিবাদ করলে বিদ্রোহীর মতো, তাতে তো কি তাতে কি? না, মানে সমঝোতার মধ্যে আলাপটা সীমাবদ্ধ থাকলে ভালো হতো মনে হয়। এই তো রতন সাহেব, এতক্ষণে লাইন মতো কথা বলেছ। আমি সবসময় লাইন মতোই চলার চেষ্টা করি। যদি তাই হয় তাহলে রতন সাহেব, আমার প্রস্তাব মতো সমুদ্র পাড়েই যাচ্ছি আমরা, কেমন? তা কি করে হয়? আমি তো আগেই বলেছি, আমরা যাব পাহাড়ে, দেখব ঝর্ণার অমিয় ধারা কিভাবে ঝরঝর করে পাহাড়ের গা বেয়ে নিচে ঝরে পড়ে বহমান নদীর সৃষ্টি করে, আর সেই নদীর স্বচ্ছ স্ফটিকের মতো পানিতে অবগাহন করে আমরা নতুন জীবন গড়ার স্বপ্ন দেখব। বাহ বাহ বাহ, চমৎকার! ঝর্ণার নদীতে পানি আছে, সমুদ্রে বুঝি পানি নেই? তাহলে পাহাড় সমান পানির ঢেউগুলো কি পাথরের? ওগুলো কি পানি নয়? ওগুলো পানি নয়, তাকে আমি বলেছি। ওখানে তো শুধু পানি আর পানি, আর তো কিছুই দেখার নাই। তাই বলছি, শুধু লোনা পানি দেখার চেয়ে চল রাঙামাটি না হয় বান্দরবান যাই। চোরা না শুনে ধর্মের কাহিনী। হাসি পায়, তোমার কথায় বড় হাসি পায়। প্রার্থনা করি তোমার এই হাসি মুখ যেন আমি সবসময় দেখতে পাই। তোমার এত প্রার্থনার আকুতি শুনে মনীষী হারবার্টের কথা মনে পড়ছে। তিনি বলেছেন যে প্রার্থনা করার শিক্ষা করতে চায় তাকে সমুদ্রে নিয়ে যাও। তাহলে একই মনীষীর আর একটা কথাও তোমাকে মনে করিয়ে দিই। তিনি বলেছেন, সাগরের প্রশংসা করো কিন্তু স্থলে অবস্থান করো। বুঝেছি বুঝেছি, বিশাল সমুদ্রের কাছে তুমি নিজেকে ছোট বলে ভাবছো তো? না, আমি ওসব ভাবছি না। জানো তো, সমুদ্র যত বড় যত বিশালই হোক, তাকে কিন্তু মাটির সংস্পর্শে থাকতেই হয়, ঠিক কিনা? তা অবশ্য ঠিকই বলেছ। তাহলে তাহলে এসো সন্ধি করি। সন্ধি? হ্যাঁ, সন্ধি। সন্ধির শর্ত কি খুবই কঠিন হবে? না, তেমন কঠিন নয়। তুমি বললে না, সমুদ্র যত বিশালই হোক তাকে মাটির সংস্পর্শেই থাকতে হয়। যেহেতু আমরা, আমি নীলা আর তুমি রতন, স্বামী স্ত্রী, আমাদেরকে একসঙ্গেই থাকতে হবে। এটা কি শুধু ভালোবাসার টানেই নাকি? না, শুধু ভালোবাসার টানেই নয়। তবে একটা প্রস্তাব আছে। আবার কি প্রস্তাব? প্রস্তাবটা খুব সহজ। তোমার প্রস্তাব অনুযায়ী আমরা কক্সবাজারই যাব, তবে সেখানকার সব কার্যক্রম শেষ করে আমরা বান্দরবান হয়ে তারপর বাড়ি ফিরবো। কি ঠিক আছে? অগত্যা তাই হবে। তাহলে আগামী বৃহস্পতিবারে যাওয়ার জন্য বাসের দুটো টিকিট কেটে নিয়ে আসি, কি বলো নীলা? বাসের টিকিট কেন? তোমাকে না বলেছি? এ বাসের যাত্রা কি তুমি সাধারণ বাস মনে করেছো? এ বাস হচ্ছে এয়ার কন্ডিশন, স্ক্যানিয়া। এতে তুমি শুয়ে বসে ঘুমিয়ে যেভাবে খুশি সেভাবে যেতে পারবে। তাই বলে তুমি এত দূর, এই রাজশাহী থেকে কক্সবাজার যাবে? রাজশাহী থেকে ঢাকা 5-6 ঘন্টা, ঢাকা থেকে চট্টগ্রাম আরও 5-6 ঘন্টা, তারপরে কক্সবাজার আরও 3-4 ঘন্টা। ওরে বাবা, এই এত দূর আমি বাসে যেতে পারবো না। তোমাকে আমি আগেই বলেছি। তা বলেছো বটে, কিন্তু কোনো কিন্তু নয়। তুমি এক্ষুনি যাও, এরোপ্লেনের টিকিট করে নিয়ে এসো। অগত্যা। নীরা, এই নীরা, এই শোনো না, বেশি দূরে যেও না। দেখো দেখো রতন, কেমন বড় বড় ঢেউ। আরে সেজন্যই তো বলছি, দূরে যেও না। দূরে না গেলে ঢেউয়ের পরশ পাবো কি করে? ঢেউয়ের পরশ পেতে গিয়ে আবার ঢেউয়ের সর্বনাশী ক্ষুধার আওতায় যেন না পড়ো, তাই বলছি দূরে না যাওয়াই ভালো। মেনে নিলাম তোমার কথা,
কিন্তু আমার অতীত অভিজ্ঞতার মূল্য কি একটুও দেবে না তুমি? নিশ্চয়ই তোমার অভিজ্ঞতার ঝুলিতে চোরাবালি অথবা ভাটার টানের অভিজ্ঞতা নেই। তা থাকলে তো তোমাকে আমার পাওয়াই হতো না। ফাজলামো রাখো, তুমিও এসো, একসাথে সমুদ্রে গোসল করি। না বাবা, ঢেউয়ের ঝাপটায় লোনা পানিতে আমার কষ্ট হবে। তাছাড়া আমার ক্ষুধা পেয়েছে, হোটেলে গিয়ে ফ্রেশ হয়ে নাস্তা করব। ও, আমার বুঝি ক্ষুধা পায়নি? মনে হচ্ছে ক্ষুধা যেন তোমার একার সম্পত্তি। না না, সত্যি নীলা, আমার খুব ক্ষুধা পেয়েছে। তুমি উঠে এসো, চলো যাই হোটেলে। বিকেলে আবার তো আসবই। বিকেলে তো ঝাউতলায় ঘুরবো, কিছু কেনাকাটা করব। তোমার কথা শুনে মনে হচ্ছে আমরা একদিনই সব কাজ শেষ করে ফেলবো। আরো কয়েকটা দিন তো আছি কক্সবাজারে, তখন না হয়। ওহ, তোমাকে নিয়ে আর পারি না। ঠিক আছে ঠিক আছে, এই আমি উঠে আসছি, কেমন? এই রতন, দেখো দেখো, এই বড় ঢেউটা কেমন আমার পা জড়িয়ে ধরছে, বলছে এখন যেও না তুমি। তাই তো, কিন্তু এ কি, ঢেউটা তোমার মায়া জড়িয়ে না থেকে চলে যাচ্ছে তার আপন কুলায়। অতএব অতএব আমাকে উঠে আসতে হবে, তাই তো? অবশ্যই তাই। চলো, আর দেরি নয়। কি বললাম, মনে থাকবে তো বাপুজি? হ্যাঁ, কি যেন মনে রাখতে হবে বিটিয়া? এই দেখো, একটু আগেই বললাম আর এখনই ভুলে গেলে। তুই তো অনেক কথাই বললি, কোনটা আলাগ করে ইয়াদ রাখতে হবে সেটা এবার বল বিটিয়া। বলবো? হুম। না থাক, তোমার যদি নিজে নিজে মনে হয় কথাটা তাহলে। ঢেউ ঢেউ বিটিয়া, গুসা করিস না। তুই গুসা করলে আমার বড় কষ্ট হয়। কষ্ট হয় না? হুম। তোমার কষ্ট হয় আর আমার বুঝি আনন্দ হয়? না না, আমি সে কথা বলি নাই। আমি বলছে, তুই তো আমার মা আছিস। আমি তোমার মা তো ঠিক আছে, আমি তোমার মা, কিন্তু আমারও তো মা ছিল। সেই মায়ের কথা কি আমি কখনো ভুলতে পারি? শুধু তুই কেন বেটিয়া, তোর মায়ের কথা আমি কি ভুলতে পারি? ভুলতে পারি, ভুলে বসে আছো, আবার বলছো মায়ের কথা আমি কি ভুলতে পারি? ফের তুই গুসা করছিস। গুসা করিস না বেটিয়া, তুই গুসা করলে আমার ঢেউ বেটিয়ার বড় ঢেউ তোর এই সাগর বাবজির বুকে ধাক্কা দেয়, আঘাত লাগে, সহ্য হয় না, কান্না আসে। আর তোমাকে এভাবে কথা বলতে আমার বুঝি কষ্ট হয় না? আমার বুঝি কান্না পায় না? কাঁদে না, কাঁদে না বেটিয়া, কাঁদে না। আমি ঘাট মানছি। আমার লক্ষ্মী বিটিয়া, শোন, আমার কথা শোন। তুই আমাকে যখন যা বলিস, যা ফরমাস করিস, সব মেনে নিয়ে সেই মতো আমি চলি না? বল, চলি না? হ্যাঁ চলো, কিন্তু মাঝে মাঝে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওই মাঝে মাঝে একটু এদিক সেদিক হয়ে যায়, তাই তো? আচ্ছা তুই বল বেটিয়া, আমার বয়স হলো না, আমি কি তোর মতো? আমার তো একটু আধটু গালাত হতেই পারে, তাই বলে কি আমার ঢেউ বিটিয়া সবসময় গুসা করে থাকবে? আমার ভুল শোধন করে দেবে না? বাপুজি, আমার বাপুজি, তুমি সত্যি আমার ছোট্ট খোকা। তোমার ওপর কি আমি রাগ করে থাকতে পারি বলো? না অভিমান করে তোমাকে দুঃখ দিতে পারি? এই তো আমার লক্ষ্মী মায়ের মতো কথা। এইবার হাসি মুখে আমি কি ভুল করলাম এটা একটু শুধরে দে তো মা। ভুল আমি করেছি, আমি তোমাকে মনে করিয়ে দিইনি আজকে এই দিনে আমি আমার মাকে হারিয়েছি। হ্যাঁ বাপুজি, এই দিনে তুমি আমি মায়ের জন্য প্রার্থনা করে মা যেসব কাজ পছন্দ করতো তা আমরা পালন করি, এমনকি যেসব খাবার মা পছন্দ করতো তা আমরা রান্না করি তার সম্মানে। বড় ভুল হয়ে গেছে রে মা, এখন তাহলে? তুমি কিছু চিন্তা করো না বাপুজি, আমি সব জোগাড় করে রেখেছি। তুমি শুধু তাড়াতাড়ি এসে মায়ের পছন্দের খিচুড়ি আর রূপচাঁদা ভাজা মাছ খাবে, কেমন? তারপর এই জন্য তো আমি বলি তুই আমার সত্যিকারের মা আছিস।
এই রতন, চলো একটু কোথাও বসি। বালির মধ্যে হাঁটতে হাঁটতে একেবারে টায়ার্ড হয়ে গেছি। ওই যে ঝাউ গাছগুলো পার হলে ওই যে ডাব বিক্রি করছে না, ওখানে বসার জায়গা আছে, চলো। ও হ্যাঁ, চলো চলো, একটা ডাবও খাওয়া যাবে, আবার বসে একটু আরামও করা যাবে। উম, আম, আহ, আহ বড় তৃপ্তি পেলাম। হ্যাঁ, এখন চলো, যেদিকে যেতে বলবে সেদিকেই যাওয়া যাবে। তাহলে কি আমরা এখন হোটেলের পথে যাব? না না, আর কিছুক্ষণ পরে যাব হোটেলে। এখন ওই দিকটায় চলো। হ্যাঁ চলো। রতন, ওই যে ফুলওয়ালা, চলো কয়েকটা গোলাপ আর কিছু অন্য ফুল কিনে নি। এখন আবার ফুল কিনে কি হবে নীলা? এই তো বেরসিক পুরুষের মতো কথা বললে। এখানে রসিক বেরসিকের কি আছে? আছে সাহেব, আছে। কিছু ফুল নিয়ে রুমের ফুলদানিতে রাখবো, বোঝা গেল কথাটা? আমি কি এতই অবুঝ? তাহলে বুদ্ধিমানের মতো এগিয়ে চলো ওই পথে। এই যে মুরব্বী, কয়েকটা রজনীগন্ধা আর গোটা 10 গোলাপ ফুল দিন তো। जी साहब, देता हूँ। বেছে বেছে ভালোগুলো দিন। अच्छा अच्छा। মুরব্বী তো বেশ বয়স হয়েছে দেখছি, তাই ফুলের ব্যবসা কতদিনের এই কক্সবাজারে? ओ बहुत बरस হলো साहेब। রজনীগন্ধা যা দিলেন তাতে হয়ে যাবে, কিন্তু গোলাপ ফুল তো দুটো কম হলো। ওই যে আরেকটা গোলাপ আছে আপনার ফুলের ডালাতে, ওটাও দিন। ওটা এখন দিতে পারবো না মাইজি। তা সাহেব, নতুন শাদি হয়েছে, হানিমুন করতে এসেছেন বুঝি? না, হানিমুন না, বিয়ে বার্ষিকী 1 বছর পূর্ণ হলো, তাই তো বেড়াতে এসেছি। ও ভালো ভালো, এখানে সবাই একটু আনন্দ ফুর্তি করতে আসে। তা কোথা থেকে আসলেন সাহেব? রাজশাহী থেকে। রাজশাহী? সে তো অনেক দূর, মিঠা আমের জায়গা। মুরব্বী, মিঠা আমের জেলা রাজশাহীতে গেছেন কখনো? হ্যাঁ হ্যাঁ, কয়েক বরস আগে একবার গেছিলুম। কেমন লেগেছে রাজশাহীকে? বহুত সুন্দর, রাস্তাঘাট খুব ভালো, পরিষ্কার, গাছপালা ঘেরা এই সিটিকে দেখলে চোখ জোড়ায় যায়, মন ভরে ওঠে আনন্দে। আর মিঠা আমের এই সিটির মানুষরাও বহুত মিঠা মিঠা বাত বলে। আপনাদের মুখের ভাষা শুনলে সবাইকে মনে হয় আপনা আদমি, সব যেন কত দিনের জান পেহচান। মুরব্বী, আমাদের দেখে এসব কথা বলছেন না তো? কি যে বলেন মাঝি, আমার দিল যা গাওয়া দিয়েছে আমি তাই বলেছি। না না নীলা, আপনাকে অবিশ্বাস করে কথা বলেনি, মাফ করবেন, আপনি মনে কিছু করবেন না দয়া করে। না না, আপনার এই কথাটা শুনে মনে হলো কত বড় দিলের মানুষ আপনারা। আপনিও বড় মনের মানুষ বলেই বলতে পারলেন কথাটা। সত্যি আপনার কথা খুবই ভালো লাগছে। দেখেন না, এই কক্সবাজারের সমুদ্রের রূপ একরকম, আর আপনাদের রাজশাহীর পদ্মার রূপ আরেক রকম। দুটোই আপন আপন গুণে নিজের কোথায় বলে, নিজের মহিমায় নিজেকে চমৎকারভাবে মানুষের কাছে ধরা দেয়। আমার চোখ জোড়া গেল যখন দেখলাম পদ্মা নদীর বাঁধের পাশে বহুত আনন্দ বিনোদনের আয়োজন আছে। কত কত মানুষ পদ্মা নদীর ধারে ঘুরছে ফিরছে, আনন্দ করছে, যার যা মনে চাচ্ছে তা খাচ্ছে, সবারই হাসি মুখ, কোনো দুঃখ নাই। রাজশাহীর মৌসুম যেমন খুব গরমি আর খুব ঠান্ডা, তেমনি মানুষরাও খুব ঠান্ডা মেজাজের, আবার অন্যায় দেখলে খুব গরম হয়ে যায়। কিন্তু রাজশাহী তো আর পর্যটন নগর হিসেবে পরিচিত না। তা ঠিক, তবুও এক দফা কেউ রাজশাহী গেলে আমার মনে লয়, আমার বিশ্বাস আরেক দফা যেতে হবে তাকে। আপনারও কি আবার যেতে ইচ্ছে করে রাজশাহীতে? আলবাত, মৌকা পেলে আমি আবার যাবই। কক্সবাজার তো ইন্টারন্যাশনাল পর্যটন শহর, সারা বিশ্বে এত বড় সমুদ্র সৈকতের নজির নেই, তাই তো আমরাও এসেছি। সে তো ঠিক আছে মাইজি। হ্যাঁ মাইজি, কক্সবাজারের সৈকত, বালু আর ঝাউবনের বাতাস খাওয়ার সাথে সাথে খুব কাছে ওই হিমছড়ির পাহাড় চূড়া, সেন্ট মার্টিন, এসব কিছু পারলে দেখে যাবেন। হ্যাঁ হ্যাঁ, সময় পেলে অবশ্যই দেখে যাব। আপনার কথা শুনে খুব ভালো লাগলো।
আপনার গল্প শুনতে আবার আসবো আমরা। हाँ हाँ जरूर। আপনি তো প্রতিদিনই এখানে বসেন ফুল নিয়ে, তাই না? হ্যাঁ, ওই দুপুর পর্যন্ত অন্য কাজ মানে চাষবাস করি। দুপুরের পরে লিজের বাগানের ফুল নিয়ে এখানে বসি। লেন মাঝি, আপনাদের ফুল। হ্যাঁ, দিন। রতন, চলো ফুলওয়ালা বাবাজির কাছে যাই। ওনার কথা শুনতে আমার খুব ভালো লাগছিল সেদিন। ঠিক আছে, চলো। ওনাকে আজ আমি একটা পরীক্ষা করব। কি পরীক্ষা? চলো, ওখানে গেলেই বুঝতে পারবে। আসসালামু আলাইকুম মুরব্বি, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, ভালো আছি। আপনারা ভালো। আজ কোনো ফুল নেবেন নাকি? তা নেব, তবে তার আগে আপনার সাথে একটু গল্প সল্প করি। আমার সাথে আর কি গপ করবেন মাইজি? ও হ্যাঁ, এই কদিন কোথায় কোথায় ঘুরলেন? আপনার কথা মতো হিমছড়ি গিয়েছিলাম। হুম, তা কেমন লাগলো? অপূর্ব। পানির সমুদ্রের পাশেই সুউচ্চ মাটির পাহাড়। পাহাড়ের চূড়া থেকে সমুদ্র দেখার আনন্দ শুধু উপলব্ধি করা যায়, বলে তা বোঝানো বড় মুশকিল। শুধু একটাই অসুবিধা, পাহাড়ের গা বেয়ে ঘুরে ঘুরে ওপরে ওঠা বড় কষ্ট। হ্যাঁ মুরব্বি, নীলা ঠিকই বলেছে, আসলেই খুব কষ্টকর। কি বলছেন সাহেব, আপনারা জওয়ান আদমি আছেন, আপনাদের তো অত কষ্ট হওয়ার কথা না। তা আপনি ঠিক বলেছেন, তবে হ্যাঁ, যখন উপরে উঠে চারিদিকে তাকিয়ে দেখলাম তখন কি যে আনন্দ লাগছিল। অনেক দূরের বড় বড় ঢেউগুলো সারি বেঁধে এগিয়ে আসছিল আমাদের দিকে। মনে হচ্ছিল এই বুঝি একটার পর একটা ঢেউ এসে আমাদের পা ছুঁয়ে ছুঁয়ে বলবে, সুস্বাগতম, তোমরা এসেছো, আমরা খুবই খুশি হয়েছি। আপনারা কি সুন্দর করে কথা বলেন সাহেব, শুনলে মন ভরে যায়। তাই খুব খুশি হলাম। লেকিন সাহেব, একটা কথা আমার মনে হলো। কি কথা? কথাটা হলো, এই হিমছড়ি পাহাড়টা তো অনেক উঁচু, আর সাগরের ঢেউ হলো বহুত নিচে, বহুত দূরে। মাঝে তো সৈকতের বালি আছে, পাহাড়ের নিচ দিয়ে পাকা রাস্তা আছে। সেখানে ঢেউয়ের পানি কত উপরে গিয়ে আপনাদের পা কি ছুঁতে পারবে মাইজি? না মানে, ও তো আমরা কথার কথা বলেছি। ইয়ে সাজবাত। এখন এটা কথার কথা হলেও এক সময় ছিল যখন ওই হিমছড়ি পাহাড়ের গোড়ায় সাগরের ঢেউরা আছড়ে পড়তো। আমরা মানে কি বলছেন আপনি? হ্যাঁ মাইজি, সাচ বলছি। তাহলে এই যে আমরা পাকা রাস্তা দিয়ে গাড়িতে করে গেলাম আসলাম, আগের মানুষ কিভাবে যেত আসতো এই হিমছড়ি পাহাড়ের কাছে? হ্যাঁ, হিমছড়ি পাহাড়ের কাছে যাইতে বহুত তকলিফ হতো। জোয়ারের সময় নৌকা নিয়ে যাইতে হতো, আর ভাটার কালে সি বিচের ধার দিয়ে জিপ গাড়ি দিয়েও মানুষ যাইতো। খুব দরকার হলে পায়দলও কিছু আদমি যেত। কি বলছেন? ওখানে যেতে মানুষ এত কষ্ট পেত? হ্যাঁ মাইজি, বললাম না, আমি সাচ বলছে। এখনকার এই সুন্দর রাস্তা দেখলে তখনকার কষ্টের কথা সব ফিকে মনে হয়। আচ্ছা, আগের সিনেমাগুলোতে হিমছড়ির অনেক দৃশ্য দেখা যায়, তাহলে ওইসব বড় বড় আর্টিস্টরা হিমছড়ি কিভাবে যেত এত কষ্ট করে? ও তো আমার বয়সকালে সবই দেখেছি সাহেব। আমি নিজেও ওদের সাথে হিমছড়ি গিয়া শুটিং দেখেছি। কখনো কখনো ওদের সাথে কাজে হাত লাগাইছি, খানা খাওয়াইছি, ফুলের মালা শুটিংয়ে সাপ্লাই দিয়েছি। ওইসব দিনের কথা ইয়াদ হলে বহুত খুশি লাগে। তাই বলছি সাহেব, আগের সিনেমার মানুষরা হিমছড়ি যাইতে কষ্ট পাইলেও এখন তো আপনার গাড়িতে চড়ে শুটিংয়ে যায় সেখানে। আর একটা বাত ইয়াদ হলো, হিমছড়ির ওই পাহাড়ে উঠতে খুব কষ্ট হতো মানুষের আগের সময়ে। এখন তো সিঁড়ি দিয়ে উঠতে ততটা কষ্ট হয় না। হ্যাঁ হ্যাঁ, আপনি ঠিকই বলেছেন। আচ্ছা রতন, এই মুরব্বি তো আমাদের অনেক ভালো ভালো গল্প শুনিয়েছেন, এত তথ্য জানতে পারছি, কিন্তু একটা আসল তথ্য আমরা এখনো জানতে পারিনি। সেটা আবার কি? ওনার নাম কি তাই তো এখনো জানলাম না। আরে তাই তো, আপনার নামটা কি বলুন তো মুরব্বি?
আমার মতো সাধারণ মানুষের আবার নাম, আমার নাম সাগর। উপযুক্ত নাম, সাগর কুলের বাসিন্দা জনাব সাগর। নামটা শুনে খুব খুশি হলাম। আপনাকেও এত আপন মনে হচ্ছে যে পরের মতো মুরব্বি বলতে আমার খুব বাদো বাদো ঠেকছে। আপনাকে আমরা চাচাজি বলে ডাকবো, কোনো আপত্তি নেই তো? কি যে বলেন সাহেব, এতে আপত্তি হবে কেন? আপনারা যে আমাকে আপন ভেবে আদর করে চাচাজি বলবেন, এ তো আমার বহুত ভাগ্য। আচ্ছা চাচাজি, এই যে কক্সবাজারে এত মানুষের ভিড় বর্তমানে, এটা আপনার কাছে কেমন মনে হয়? আমি আর কি বলবো, আমার তো ব্যবসা ভালোই হয়। না, বলছি আপনার এই বয়সে সবসময় কি আপনি এখানকার অবস্থা এরকমই দেখছেন? না না, কি যে বলেন মাইজি। শোনেন, এই যে আমরা এখন যেখানে বসে আছি, এটা তো একসময় সাগর ছিল। এই সাগর সৈকত আস্তে আস্তে এই দক্ষিণ দিকে সরে গিয়ে আজকে মানে বর্তমানে যেখানে মানুষের ভিড় দেখছেন সেখানে চলে গেছে। ছোট বয়সে আমি দেখেছি অল্প স্বল্প কিছু মানুষ এই সমুদ্রের ধারে হাঁটতো, চলতো, ঝিনুক কুড়াতো, লাল লাল কাঁকড়া দেখতো, অনেকে আবার সেই কাঁকড়া ধরার জন্য ছুটাছুটি করতো। আর থাকা খাওয়ার ব্যবস্থা কেমন ছিল? কক্সবাজারে থাকার জন্য দু একটা বাংলো ছিল টিনে, খাওয়ার হোটেলও খুব কম ছিল। আস্তে আস্তে প্রাইভেট হোটেলের পাশাপাশি কিছু পাকা হোটেল হলো, খাওয়া দাওয়ার হোটেলও বাড়লো। আর এখন দেখেন কত হোটেল মোটেলের ভিড়, 5 তারা 3 তারা হোটেলও বহুত হয়েছে। এখনকার অবস্থা দেখে তো মনে হয় কক্সবাজার হোটেলেরই শহর। হ্যাঁ, দিনে দিনে হোটেলের যেমন উন্নতি হলো, তেমন মানুষেরও ভিড় বাড়ছে। আগের মতো ঝাউ বাগান আর খোলামেলা জায়গার অভাব বাড়ছে হরদম। চাচা, আপনার এসব ইতিহাসের কথা শুনতে শুনতে আরও কিছু জানার আগ্রহ বেড়েই চলছে। আপনার চোখের সামনেই কক্সবাজারের কত উন্নতি হয়েছে। আচ্ছা, একটা সময়ের কথা কি আপনার মনে আছে? আমি বলছি 1971 সালে মুক্তিযুদ্ধের কথা। মুক্তিযুদ্ধ? হ্যাঁ, মুক্তিযুদ্ধ। তখন আপনার বয়স কত ছিল? উমর, হ্যাঁ 16-17 হবে। তখন কি আপনি এই এলাকায় ছিলেন? হ্যাঁ, আমার তো জন্ম কক্সবাজারে হলো, এখানে বড় হলাম। উমর বাড়তে বাড়তে এখন বুদ্ধা হয়ে গেলাম। মুক্তিযুদ্ধের কথা বলতেই আপনি চমকে উঠে বড় নিঃশ্বাস ফেললেন। ওই সময় আপনার ভূমিকা কি ছিল? আমার বাবজির সাথে আমি অস্ত্র নিয়ে যুদ্ধ করলাম। আপনি মুক্তিযোদ্ধা, কিন্তু আপনার ভাষা? আমার ভাষা শুনে মনে হচ্ছে আমি এদেশের আদমি না, তাই তো? না মানে, দেখুন সাহেব, ওটা ছিল আমার দেশের স্বাধীনতার যুদ্ধ, মুক্তিযুদ্ধ। সেখানে জাত পাত ভাষা ধর্ম কোনো কিছুই বাধা ছিল না। তখন আমরা সকলে একাঠা ছিলাম, লাল সবুজের নিশানের ইয়ানে পতাকার জন্য লড়াই করলাম। বাংলাদেশকে স্বাধীন করতে কত মানুষ দিল প্রাণ, ভাগ্যের জোরে আমি বেঁচে গেলাম। আপনি সব কথা ঠিকই বলেছেন চাচা। আমরা মুরব্বীদের কাছে যা শুনেছি, বই পুস্তকে যা পড়েছি, তাতে তো জেনেছি সব ধর্ম বর্ণের মানুষ একসাথে মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিল, প্রাণ দিয়েছিল অকাতরে। তার মধ্যে আপনাদের মতো কিছু মুক্তিযোদ্ধা গাজী হয়ে ফিরেছিল যুদ্ধ শেষে। হ্যাঁ মাইজি, সবই উপরওয়ালার ইচ্ছা। এই যে মুরব্বী, আমাকে 5টা লাল ডালিয়া, 5টা রজনীগন্ধা আর 5টা লাল গোলাপ দিন তো। হ্যাঁ সাহেব, দিচ্ছে। এলেন আপনার ফুল। এ কি, গোলাপ তো একটা কম। চাইলাম 5টা, দিলেন 4টা। ওই তো আরেকটা গোলাপ আপনার ফুলে সাজিতে, ওটাও দিন। ওটা বিক্রি হবে না সাহেব। আশ্চর্য। ঠিক আছে, বিক্রি করবেন না করবেন না সেটা আপনার ব্যাপার। এবার বলুন আপনাকে কত দিতে হবে। 50 আর সব মিলিয়ে 140 টাকা দিন। এই জানিন, চলি। চাচাজি, আমাদের সাথে গল্প করে আপনার ব্যবসার ক্ষতি হচ্ছে না তো আবার? না না, ব্যবসা আছে তো সবই উপরওয়ালার ইচ্ছা। আমি তো তার উপর ভরসা করেই চলি। তাছাড়া দেখেন না, আর তো কয়েকটা ফুল আছে, ও বিক্রি হয়ে যাবে।
চাচা, হুম আজও কিন্তু একটা গোলাপ বিক্রি করলেন না। আচ্ছা, কারণ কি বলুন তো? ও বাচ্চা ছেড়ে দিন মাঝি। বলুন না। মাঝি, ছেড়ে দাও না নীলা, চাচার অন্য গল্প আমরা শুনি। চাচাজি, আপনি আমার মতো সাধারণ মানুষের আর কি গপ্প শুনবেন সাহেব? না, আপনি সাধারণ নন, আপনি মুক্তিযোদ্ধা, এদেশের একজন শ্রেষ্ঠ সন্তান। সে আপনি ফুলের ব্যবসা করেন, এটা আশ্চর্য নয় কি? কেন সাহেব? এটা তো স্বাধীন ব্যবসা, পিতাজির ব্যবসা। এটা ছেড়ে কি করতে পারি? যুদ্ধকালে আমরা সবাই একসাথে একই কাজ করেছি, দেশ যাতে স্বাধীন হয় সেই কাজ। লেকিন স্বাধীনতার পরে তো সবাই সবার আগের কাজে ফিরে গেছে, তাই না? তা অবশ্য ঠিকই। বলেছিলাম যে কোনো চাকরি বা বড় চাকরির জন্য তো বড় লেখাপড়া লাগে, তাই না সাহেব? কেন, আপনার লেখাপড়া? বেশি না মাঝি। এসএসসি পাস করে কলেজে ভর্তি হওয়ার কিছু মাহিনা পরেই তো জাং ইয়ানি যুদ্ধ লেগে গেল। আমরা তখন মুক্তিযুদ্ধে নেমে গেলাম। চাচা, ওই সময়টায় আপনার ফ্যামিলিতে আর কে কে ছিল? আমার আম্মি জান, পিতাজি, ছোটা ভাই রাজা আর এক বড় বহিন ছিল শাদিশুদা। তাদের অবস্থান কি ছিল? মানে আমি তো আগেই বললাম, পিতাজির সঙ্গে আমি যুদ্ধে ছিলাম। আম্মি জানো, যারা যুদ্ধ করতে ছিল তাদের শক্তি যোগানোর জন্য দিন রাত কাম করত। আম্মি মুক্তিযোদ্ধাদের জন্য রুটি বানাইয়া যোগান দিত। এক রাতের কথা আমার খুব ইয়াদ হয়। সেই রাতে চুপকে চুপকে মায়ের সঙ্গে দেখা করে বললাম, আম্মি, তুমি এত কষ্ট করে আমাদের জন্য রুটি খিচুড়ি কেন দাও? আমার আম্মিজান বলেছিল, বেটা, তোরা দেশ স্বাধীনের জন্য জাং করতে পারিস, আর আমি তোদের খানা বানাইয়া পাঠাইতে পারবো না। তোদের হাতিয়ারে যেমন গলির দরকার হয়, না হলে তা চলে না, তেমনি তোরা খাবার না খেলে বদনের শক্তি পাবি না, দুশ্মনকে খতম করতে পারবি না। হাতিয়ারের শক্তি হলো বারুদের গুলি, আর তোদের বদনের শক্তি হলো এই গেহুকার রুটি। বাহ বাহ বাহ, ধন্য আমাদের রত্নগর্বা দেশপ্রেমী মা, তোমাকে লাখো সালাম। চাচা, আপনার ছোট ভাই রাজার তখন বয়স কত ছিল? কত আর হবে? রাজার উমর তখন 9-10 হবে। তাহলে একেবারে শিশু, তার সবকিছু বোঝার বয়সই ছিল না। সাহেব, আপনারা শুনলে হয়তো অবাক হবেন, ওই বয়সেই রাজা ভাইয়া আমার মায়ের কাছ থেকে খাবার নিয়ে পাহাড়ি রাস্তায় অনেক কষ্ট করে আমাদের বিভিন্ন ক্যাম্পে পৌঁছায় দিত। আবার দুশ্মনদের খবরাখবর মুক্তিযোদ্ধাদের কাছে দিয়ে আসতো গোপনে গোপনে। তাহলে তো আপনার ফ্যামিলির সবাই মুক্তিযোদ্ধা। হ্যাঁ, তা বলতে পারেন। তাদের এখনকার অবস্থান জানতে খুব ইচ্ছা করে, বলবেন কি চাচা? সেটা বলতে আমার খুব কষ্ট হবে, বড় দুঃখ হবে। কেন কেন চাচাজি? আপনার পিতাজি কি যুদ্ধে শহীদ হয়েছিলেন? না মাইজি, আমি আর পিতাজি যুদ্ধ জয় করে গাজী হয়েই ফিরেছিলাম। তাহলে আবার দুঃখ কিসের? 1971 সালের 16ই ডিসেম্বরে যখন আমাদের বিজয় হলো, তখন এই আনন্দের দিনে আমাদের স্বজন হারানোর কারণে শুধু কষ্টই পেয়েছিলাম। সে কি? জি সাহেব, বিজয়ের পরে আমি বাড়িতে এসে দেখি আমার আম্মিজান লাশ হয়ে রান্নাঘরে পড়ে আছে। বাড়ির পাশের জমিনে ফুল বাগিচা দেখলাম, আমার পেয়ারের রাজা ভাই একটা লাল গোলাপ হাতের মধ্যে রেখে বুক ধরে শুয়ে আছে। মনে হলো আমার রাজা ভাইয়া বাংলাদেশের तमाम মানুষকে লাল গোলাপের সালাম জানাচ্ছে। আমি সহ্য করতে পারিনি। খবর নিয়ে জানলাম ওই এলাকার রাজাকার কালা মিয়া 2 দিন আগে মেরেছে আমার আম্মি আর ভাইকে। কি মর্মান্তিক! আমি দুজনকে দাফন করে কয়েকজন মুক্তিযোদ্ধার সাথীকে নিয়ে পাহাড়ের গুহার মধ্যে লুকানো রাজাকার কালামিয়া আর তার সাথীদের ধরে বেঈমানির শোধ নিলাম। চাচাজি, আপনাকে অনেক দুঃখ দিয়ে ফেললাম, আপনার কথা জানতে চেয়ে। না, আমাদের আর দুঃখ কি?
কি বলেন, দুঃখ না? এখন তো ইচ্ছা থাকলেও আর কোনো প্রশ্ন করতে মন চাইছে না। না না, আমার মনটা শক্ত আছে। কিছু জানার থাকলে বলেন, আমি জবাব দেব। বলছিলাম যে আপনার পরের জীবন, মানে স্বাধীনতার পরে পড়াশোনা, বিয়ে শাদী, জীবনযাপন এসব সম্পর্কে যদি কিছু বলেন। পড়াশোনা তো আর হলো না। জীবন চালানোর জন্য পিতাজির জমিনে চাষবাস আর ফুলের বাগান করে ফুল বিক্রি করে চলতে থাকলো দিন যাপন। সংসারের প্রয়োজনে বিয়ে শাদী হলো। সন্তান সন্ততি কজন? তারা কি? বাড়িঘর তৈরি আর সংসার গোছাতে কিছু বরস চলে গেল। তারপর কয়েক বরসের ফারাকে দুটো মায়া সন্তান হলো। বড় মায়ার বিয়ে শাদী হয়ে গেছে। ছোট মেয়েটা কি এখনো পড়াশোনা করছে নাকি? আমার জীবনটা তো খুব দুঃখে ভরা। দুঃখটা সবসময় আঘাত করে আমাকে। হ্যাঁ, ছোট মেয়েটা পড়াশোনা করছিল, এর মধ্যে মেয়ের মা মানে আমার স্ত্রী কঠিন একটা রোগ বালায় হয়ে ইন্তেকাল করলো কয়েক বরস আগে। এরপরে ছোট মেয়েটা আমার সব। মায়ের মতো আদর, সোহাগ, শাসন, রান্না বান্না সব কিছুই আমার ওই ছোট মেয়েটাই করে। খুব ভালো লাগলো শুনে। তা মেয়েটার নাম কি? ঢেউ। ঢেউ? চমৎকার নাম তো। সাগরের মেয়ে ঢেউ, বাহ। হ্যাঁ, ও যখন জন্ম নিয়েছিল তখন থেকে খুব হাসি খুশি থাকতো। খলবলিয়া হাসি নিয়ে বুকের মধ্যে এসে পড়তো। সাগরের কূলে যেমন তার ঢেউ এসে পড়ে, তাই তো তার নাম রেখেছিলাম ঢেউ। আগের জীবনের দুঃখ কষ্ট পেলেও এখন তাহলে ঢেউকে নিয়ে আনন্দেই আছেন। মহা আনন্দ মানুষকে কাঁদায়, আবার মহা দুঃখ মানুষকে হাসায়। বাহ, মনীষীদের মতন কথা বলছেন। কি বিষয় বলুন তো? না, বিষয় কিছু না। আমার মেয়েটাকে একটা ছেলে খুব পছন্দ করতো। পছন্দ করতো মানে? এখন কি আর পছন্দ করে না? সেটা আমি ঠিক জানি না আমাইজি। তবে একদিন দেখলাম ঢেউ বিটির মন খারাপ, কি যেন ভাবনা করতেছে। সমুদ্র, কি বলছো তুমি? এতদিন? এতদিন কি বলছো ঢেউ? মাত্র তো 4 বছর। 4 বছর তোমার কাছে মাত্র হলেও আমার কাছে তা 40 বছরের সমান। দেখবে এই 40 বছরের সময়টা কেমন 40 মিনিটে দূর হয়ে যাবে, শুধু যদি তুমি আমার মঙ্গল কামনা করো। তুমি কি বলতে চাও আমি তোমার অমঙ্গল কামনা করি? না, তা বলছি না, তবে তবে কি? শোনো ঢেউ, আমি তো বেশি দূরে যাচ্ছি না। বেশি দূরে যাচ্ছ না মানে? তুমি বিদেশ যাচ্ছ না? আরে যাচ্ছি তো, এই তো জাপানে। ওখান থেকে একটা বিশেষ কোর্স শেষ করতে পারলেই এদেশে ফিরে এসে আর চাকরির অভাব হবে না। তখন আমরা দুজনে অনায়াসে একটা সুন্দর জীবন কাটাতে পারবো। আর যদি ফিরে না আসো? দূর, তা কি কখনো হয়? তোমার আমার পূর্বপুরুষরা যুদ্ধ করে যে দেশটা স্বাধীন করেছেন, সে দেশকে সুন্দর করে গড়ে তোলার দায়িত্ব তো আমাদের। তা তো বুঝলাম, কিন্তু সমুদ্রই যদি না থাকে তবে ঢেউয়ের অস্তিত্ব কোথায়? কার বুকে সে আছড়ে পড়বে? দূর পাগলি, এই আধুনিক যুগে ডিজিটাল যোগাযোগ ব্যবস্থায় কোনো দূরই দূর নয়। দেখাশোনা সবসময় হতেই থাকবে। তা অবশ্য ঠিক, কিন্তু তুমি তো জানো ওই বখাটে রাঙা আর তার সাঙ্গপাঙ্গরা কলেজে যাওয়া আসার পথে সবসময় যেভাবে জ্বালাতন করে, শেষে লেখাপড়া ছেড়ে বাড়িতে বসে থাকতে না হয় তোমার অভাবে। আর কি বলছো, দেশে আইন আছে না? তুমি তোমার মনোবল ঠিক রেখে চলবে, দেখবে কিচ্ছুই হবে না। এবার হাসি মুখে যাবার অনুমতি দিলে কৃতার্থ হব। কি রে ঢেউ বিটিয়া, মন খারাপ কেন? কি হয়েছে? বাপুজি, বাপুজি। রোমাত, রোমাত বিটিয়া, তুই কাঁদলে আমার বড় দুঃখ হয়। বিটিয়া বল, বল বিটিয়া, কি হয়েছে? বাপুজি, হুম? বাপুজি, সমুদ্র বিদেশে চলে গেছে। এই কথা? আমার কষ্ট হচ্ছে আর তুমি হাসছো। হাসবো না কেন বিটিয়া?
সমুদ্র তো আমাকে সব বলে গেল, বিদেশে লেখাপড়া করে ফিন চলে আসবে, তুই কোনো চিন্তা করিস না। ও তলে তলে এত তুমি সব জানো, আর আমি কিনা। আমি তোর বাপুজি না, হ্যাঁ? এই যে ঢেউ ম্যাডাম, একা একা কেন? আমাকেও সঙ্গে নাও, দুজনে গল্প করতে করতে হাঁটলে রাস্তা ছোট হয়ে যাবে। আমি তোমার সাথে কোনো কথা বলতে চাই না রাঙা। কিন্তু আমি তো বলতে চাই। শুনলে না, আমি বলতে চাই না, রাস্তা ছাড়ো। এখন তো সমুদ্র নেই, আমার ঢেউ সুন্দরী তাহলে কার বুকে আছড়ে পড়বে? হ্যাঁ, আমার কথায় রাজি হও, বিয়ে করে তোমাকে রানীর হালে রাখবো। এই যে এই রাঙা তোমাকে সোনা দানা শাড়ি গহনায় একদম সাজিয়ে রাখবে। তোমার মনকে রাঙিয়ে তুলবো আমি সপ্ত রঙের রঙিন সাজে। অবৈধ পয়সাওয়ালার বকে যাওয়া অশিক্ষিত বেকার অভদ্র সন্তানরা ওরকম স্বপ্ন দেখতেই পারে, তাতে আমার মতো ভদ্র সন্তানদের কিছুই যায় আসে না। এই ঢেউ, আমার প্রস্তাবে রাজি না হলে কিন্তু। রাঙা, রাঙা, রাস্তাঘাটে এসব কি বেয়াদবি? আজই তোমার বাবাকে বলে এর একটা বিহিত করব। মা ঢেউ, যাও, তুমি কলেজে যাও, রাঙার ব্যবস্থা আমি দেখছি। আসসালামু আলাইকুম চাচা। ওয়ালাইকুম আসসালাম। রাঙা, তুমি বাড়ি যাও। আচ্ছা, আমিও দেখব। আমার নামও রাঙা। কি বললে? তোমাকে বাড়ি যেতে বললাম না? বেয়াদব ছেলে। কি হলো চাচাজি, চুপ হয়ে গেলেন যে? কি ভাবছেন? ভাবছি আমার উচ্ছল খলখলিয়ে হেসে ওঠা সুন্দরী ঢেউ বিটিয়ার হাসিটা কে যেন এক ঝটকায় কেড়ে নিল 4 বরস আগে। এখন ঠিক আছে তো? হ্যাঁ, আছে, বাড়িতেই থাকে। চিকিৎসা করালাম, তারপর এখন ভালো আছে। ঢেউ বিটিয়া তার দাদা দাদি চাচা সকলের গল্প শুনতে খুব ভালোবাসে। আমার আম্মিকে যখন দুশ্মনরা মেরেছিল তখন হাতে ছিল গেহু কা রুটি আর সামনে ছিল উনানের লাল আগুন। আর রাজা ভাইকে যখন মারল তখন রঙিন ফুলের বাগানে তার হাতে ছিল লাল গোলাপ ফুল। তাই তো সব মায়ের ভাইয়ের সেই লাল রং দিয়ে তৈরি হলো আমার বাংলাদেশের নিশান, ইয়ানি জাতীয় পতাকা। এসব কথা আমার কাছে শোনার পরে কয়েক বরস আগে থেকে ঢেউ বিটিয়া হুকুম জারি করলো, প্রত্যেক দিন না বিক্রি করে শেষের একটা লাল গোলাপ তাকে এনে দিতে হবে, যাতে স্বাধীনতার জন্য যারা চাচা রাজার মতো প্রাণ দিলেন তাদের শান্তি কামনায় শ্রদ্ধা জানাতে পারে। সেই থেকে একটা লাল গোলাপ আমার ঢেউয়ের জন্য নিয়ে যেতে হয় সাহেব। আপনার মেয়ে ঢেউয়ের এই দেশপ্রেমের কথা কজন জানে? তাকে তো আমাদের সালাম জানানো উচিত। চাচাজি, আপনি কিছু মনে না করলে আমরা সরাসরি ঢেউ বোনটাকে সালাম করে আসতে চাই। ঠিক তাই। না না মাইজি, এটা কেমন কথা? আপনারা কেন কষ্ট করে যাবেন? আমাদের কোনো কষ্ট হবে না। আজ আমরা সেন্ট মার্টিন যাব, ফিরে এসে পরশুদিন যাব আপনার বাড়িতে। সাহেব, মাইজি মানে। না না, কোনো আপত্তি শুনবো না। আমার লক্ষ্মী বোনকে আমরা দেখতে যাবই। কই আমার ঢেউ বোন, এসো,
আমাদের সামনে এসো, তোমাকে দেখে চোখ জোড়াই, ধন্য হই, এসো। বিটিয়া আমার শরমে আপনাদের সামনে আসতে চায় না। যার জন্য এলাম তাকে না দেখে কথা না বলে যাই কি করে? এসো বোন, আমাদের কোনো আপ্যায়ন লাগবে না, তুমি শুধু এসে আমাদের সামনে একটু বসো। ও আসবে না আপনাদের সামনে, কারণটা আমি জানি। সমুন্দর, সমুন্দর বেটা, তুমি কখন এলে? ঢেউ বিটিয়া তো গুসা করে বলছিল তুমি বিদেশ থেকে আর আসবে না। সমুদ্র এবং সমুদ্রের তীরের মানুষের উন্নয়নে যেসব নতুন প্রকল্প নেওয়া হয়েছে সেসব প্রকল্পের দায়িত্ব দেওয়া হয়েছে আমাকে। বিদেশে এই কে বছর লেখাপড়ার পুরস্কার পেয়েছি আমি সরকার থেকে। কিন্তু ইনারা কে? ওনাদেরকে তো চিনলাম না। আমরা রাজশাহীর মানুষ। আমি রতন, আর ও আমার স্ত্রী নীলা। সাহেব, ও হচ্ছে সমুন্দর, ঢেউয়ের সাথে। বুঝেছি বুঝেছি। সমুদ্রের গলা শুনলাম। সমুদ্র এসেছে? কই সমুদ্র? সমুদ্রের বুকে ঢেউ কখনো আটকে থাকে না, তা আপন গতিতে ছুটে এসে আশ্রয় পড়ে সমুদ্র তীরে। যা, কি যে বলো না তুমি। কিন্তু তোমার মুখের একপাশে ঘোমটা দিয়ে ঢেকে রেখে কোনো লাভ নেই। আমি সাগর চাচার মুখে আগেই সব শুনেছি। বখাটে রাঙ্গা তোমার মুখে এসিড মেরে পুড়িয়ে দিয়েছে। অবশ্য তার শাস্তিও তারা পেয়েছে, জেলে পচে মরছে। তুমি কি এই অবস্থায় আমাকে? তোমার মুখের একপাশে ক্ষতবিক্ষত না হয়ে যদি পুরো মুখটা ক্ষতবিক্ষত হতো তা তো আমার কোনো আপত্তি থাকতো না। তোমার এই খবরে দুঃখে সহানুভূতিতে আমার মন পুড়েছে, কিন্তু ক্ষত হয়নি। মন আমার সতেজই আছে, যার জন্যে তুমি আমার ঢেউ, সমুদ্রের ঢেউ। তন্ময় হয়ে শুনছিলাম আপনার কথা। হ্যাঁ, কত বড় হৃদয়ের মানুষ আপনি। আপনাদের সামনে এত কথা বলা বোধ হয় আমার ঠিক হলো না। না না, ঠিক আছে চাচাজি, আমরা এখন উঠি। বোনকে দেখার স্বাদ ছিল, দেখলাম আমার লক্ষ্মী বোন ঢেউকে। না না, তা কি হয় মাইজি? ঢেউকে যখন বহিন বলেছেন তখন তার হাতে তৈরি কিছু খাবার তো খেয়ে যেতেই হবে। না না, তার আর দরকার হবে না। দেশপ্রেমী বোনকে দেখলাম, তাতেই প্রাণ জুড়িয়ে গেল। আর যদি বোনের বিয়ের দাওয়াত দিই তাহলে কবুল করবেন না? মানে? মানে হ্যাঁ, যদি পিতাজি অনুমতি দেন তাহলে এই সপ্তাহে আমরা বিয়ে করব। তারপর ঢেউয়ের পড়ালেখা আবার শুরু হবে। বিয়েতে আমরা থাকতে পারি, তবে এক শর্তে। আবার কি শর্ত? বোনকে আমার বিয়েতে রাখার জন্য সব শর্ত মেনে নেব। শর্তটা এরকম, বিয়ে করে সবাই কক্সবাজার বেড়াতে আসে, আর আপনারা বিয়ে করে বেড়াতে যাবেন রাজশাহীতে আমার অতিথি হয়ে। যাবে যাবে, আলবাত যাবে। রাজশাহী খুব সুন্দর জায়গা, সুন্দর মানুষের জায়গা। পিতা যখন বলছেন তখন নিশ্চয় যাওয়া যাবে। কি ঢেউ, তোমার আপত্তি নেই তো? সমুদ্র যখন রাজি, তখন ঢেউ কি রাজি না হয়ে পারে? হাজার হলেও সমুদ্রেরই তো ঢেউ। এতক্ষণ আব্দুল আজিজ রচিত সমুদ্রের ঢেউ নাটকের অভিনয় শুনলেন। বিভিন্ন চরিত্রে ছিলেন সমুদ্র হিমেল ইসাক, ঢেউ প্রমা আজিজ, রতন জামাল হোসেন রাজা, নীলা ইশিকা আজিজ, রাঙা আশরাফ কবির, ভদ্রলোক কামাল উদ্দিন মিনা, ফুল ক্রেতা সৈয়দ মাহফুজ আল হোসেন এবং সাগরের ভূমিকায় আব্দুল আজিজ। শব্দগ্রহণে মোহাম্মদ লিয়াকত হোসেন, সম্পাদনায় মোহাম্মদ আশরাফুল ইসলাম। সমুদ্রের ঢেউ নাটকটি প্রযোজনা করেছেন মনি আজিজ।